উচ্চারিত হয়েছে বা উচ্চারণ হয়েছে, এই কারণে বলা হয় এগুলোকে দ্বিস্বরধ্বনি। এখন দেখি যে মূলধ্বনি বা ফোনেম কাকে বলে। মূলধ্বনি হলো ভাষার ধ্বনিতাত্ত্বিক ক্ষুদ্রতম একক, যাকে আর ভাঙানো বা বিশ্লেষণ করা যায় না, কিন্তু এই ধ্বনিগুলো পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের অর্থের পরিবর্তন ঘটে যায়। তাই বলতে পারি যে মূলধ্বনিগুলো শব্দের অর্থের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা মূলধ্বনির কয়েকটি উদাহরণ দেখি। যে এক নম্বর উদাহরণ হচ্ছে কাল। কাল হচ্ছে একটি আমাদের শব্দ, আর এই শব্দকে ধ্বনিতাত্ত্বিক বিশ্লেষণ করলে পাওয়া যায় ক প্লাস আ প্লাস ল প্লাস অ। এখানে ক পাচ্ছে একটি আমাদের মূলধ্বনি, ম লাগাই দেই, শব্দ হয়ে যায় মাল। মাল অর্থ হচ্ছে জিনিসপত্র, আর কাল অর্থ হচ্ছে সময়। তাহলে মাল, তাহলে ম প্লাস আ প্লাস ল প্লাস অ। খেয়াল করুন, আমরা যদি একটু চিন্তা করি যে কাল শব্দটি ছিল সময় আর মাল শব্দটি হচ্ছে এখানে জিনিসপত্র, তাহলে ক এবং ম এই দুটিকে পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানে মূলধ্বনি পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে শব্দের কিন্তু অর্থের পরিবর্তন ঘটে গেল। তাহলে যে ধ্বনিগুলো আমরা এভাবে চিন্তা করি যে ভাষার ক্ষুদ্রতম একক, ধ্বনিতাত্ত্বিক একক, যাকে আর বিশ্লেষণ করা যায় না, এখানে কাকে বিশ্লেষণ করা যায় না? ক কে আর ম কে। খেয়াল করুন, আমরা ক কে কোনোভাবেই ব্যাখ্যা করতে পারি না, বিশ্লেষণ করতে পারি না, কারণ ক একটি ধ্বনি, এখানে আর কিছু পাওয়া যায় না। এখানে ম আরেকটি ধ্বনি, এখানে কিছু পাওয়া যায় না। এই কারণে বলছে যে ধ্বনিগুলোকে আমরা বিশ্লেষণ করতে পারি না, ভাঙাতেও পারি না, যেগুলো কিনা ধ্বনিতাত্ত্বিক একদম ক্ষুদ্রতম একক, সেগুলোই হচ্ছে এখানে আমাদের মূল ধ্বনি বা ফোনেম। এখন খেয়াল করি, এই যে কয়ের জায়গায় ম লাগার কারণে শব্দের কিন্তু অর্থের পরিবর্তন ঘটেছে বা হয়েছে। এবার খেয়াল করি 3 নম্বরে লাল। লাল শব্দ খেয়াল করি ল প্লাস আ প্লাস ল প্লাস অ। এখানে ল হচ্ছে আমাদের মূল ধ্বনি। মানে যে ধ্বনিগুলো পরিবর্তনের কারণে শব্দের অর্থের পরিবর্তন হচ্ছে, কিন্তু ওই ধ্বনিকে আর ভাঙানো যায় না, বিশ্লেষণ করা যায় না, সেই ধ্বনিগুলোকে বলা হয় মূল ধ্বনি। মূল ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক, যাকে আর বিশ্লেষণ করা যায় না, কিন্তু শব্দের অর্থের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর দেখি যে মূল ধ্বনির তালিকা। এখানে আমরা উচ্চারণ স্থান আর মূল ধ্বনিকে লিখে রাখবো। এখানে আমাদের এই যে মূল ধ্বনির তালিকা রয়েছে, সেই তালিকার মধ্যে এক হচ্ছে উচ্চারণ স্থান, আরেকটা হচ্ছে আমাদের মূল ধ্বনি সমূহ। তো এখানে জিহ্বামূলীয় যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক, খ, গ, ঘ এবং উ। এই পাঁচটি হচ্ছে আমাদের জিহ্বামূলীয় বা কণ্ঠ বলতে পারি আমরা। এরপর রয়েছে তালব্য চ, ছ, বর্গীয় জ, ঝ, চ, ছ, বর্গীয় জ এবং ঝ। এখানে আমাদের এও কিন্তু হবে না, কারণ এও এর পরিবর্তে আসছে তালব্য স। এরপর রয়েছে আমাদের তালব্য দন্তমূলীয়। এই তালব্য দন্তমূলীর মধ্যে ট, ঠ, ট, ট, ড, ঢ। এখানে মূর্ধন্য হওয়ার কথা, মূর্ধন্য হবে না, কারণ এও মূর্ধন্য দন্তন্য এই তিনটা মিলে একটাকে নেওয়া হয়, সেটা হচ্ছে দন্তন। এরপর এখানে আসবে ডয় বিন্দু এবং ধয় বিন্দু। এরপর রয়েছে দন্ত ত, থ, দ, ধ। এই দন্তের মধ্যে ত, এরপরে থ, দ, ধ। এখানে দন্তন্য না দিয়ে দন্তন্য দেওয়া হবে দন্তমূলীয় এর মধ্যে। এখানে রয়েছে আমাদের ন, র, ল এবং স। এই ধ্বনিগুলো যেহেতু দন্ত মূল থেকে উচ্চারিত হয়, এই কারণে এদের নাম হচ্ছে দন্তমূলীয়। আর এখানে পাচ্ছি আমরা দন্তন্য, র, ল এবং স। দ্বি ওষ্ঠ, অর্থাৎ ওষ্ঠ বা ঠোঁট দিয়ে যে ধ্বনিগুলো উচ্চারণ হয় সেগুলো হচ্ছে দ্বি ওষ্ঠ, প, ফ, ব, ভ, ম। প, ফ, ব, ভ এবং ম। এরপরে কণ্ঠনালীয়, সেটা একটা, সেটা হচ্ছে হ। এইখানে দেখতে পাচ্ছি যে এই মোট এখানে আছে 30টি। এখানে 30টি ধ্বনি বা বর্ণ রয়েছে। এই 30টি বর্ণকে ব্যঞ্জন বর্ণের মূল ধ্বনি বলা হয়। আর স্বরবর্ণের যে 11টি বর্ণ রয়েছে, সেই 11টি বর্ণের মধ্যে আমাদের মৌলিক হচ্ছে কটি? 7টি। এই 7টি প্লাস এখানে 30টি, সর্বমোট বাংলা বর্ণমালায় মোট 37টি আমাদের মূল ধ্বনি রয়েছে। সেখানে স্বরবর্ণে আছে 7টি আর ব্যঞ্জনে হচ্ছে 30টি। এই মোট 37টি আমাদের মূল ধ্বনি। সহধ্বনি, একই ধ্বনিমূলের বিভিন্ন উচ্চারণকে বলা হয় সহধ্বনি। বা কোন মূলধ্বনি তার পূর্ববর্তী কিংবা পরবর্তী ধ্বনির প্রভাবে যে ভিন্ন ভিন্ন ভাবে উচ্চারিত হয়, সেই ভিন্ন ভিন্ন উচ্চারিত হওয়াকেই বলা হচ্ছে যে সহধ্বনি। বা একটি মূলধ্বনির একাধিক উচ্চারণ বৈচিত্র্য থাকলে প্রত্যেকটি বৈচিত্র্যকে বলা হবে ওই মূলধ্বনির সহধ্বনি। আমরা উদাহরণের সাহায্যে একটু সহজ করার চেষ্টা করি। লঙ্কা, উল্টো, আলতা। খেয়াল করে দেখতে পাই যে লঙ্কা শব্দের ল রয়েছে, উল্টো শব্দেও ল রয়েছে, আলতা শব্দেও ল রয়েছে, কিন্তু লঙ্কা শব্দের এই ল উচ্চারণ করতে গিয়ে সেটা দন্তমূল থেকে উচ্চারিত হচ্ছে। তাহলে ল এর এখানে উচ্চারণ দন্তমূল থেকে, কিন্তু উল্টো শব্দে উচ্চারণ করলে উল্টো এই ল কিন্তু আবার দন্তমূল থেকে উচ্চারিত হচ্ছে না, এটা হচ্ছে আমাদের মূর্ধা থেকে। তাহলে একই ল কোথাও দন্তমূল, কখনো আবার মূর্ধা। আলতা শব্দটি আসছে আমাদের দন্ত থেকে, এই আলতা শব্দের ল আসছে দন্ত থেকে, এই ল আসছে আমাদের মূর্ধা থেকে, আর এই ল আসছে আমাদের দন্তমূল থেকে। তাহলে একই ল পারিপার্শ্বিক বিভিন্ন কারণে, উচ্চারণগত কারণে সেটি কি হয়েছে, সেটি কিন্তু আমাদের উচ্চারণের স্থানটা ভিন্নতর হয়েছে বা পাল্টে গিয়েছে। এই কারণে বলতে পারি, যদি আমাদের ল হয়ে থাকে মূলধ্বনি, তাহলে এই মূলধ্বনির এই ল যা দন্তমূল থেকে উচ্চারিত হয়েছে তা হচ্ছে সহধ্বনি। আবার এই উল্টো শব্দের এই ল, এটিও সহধ্বনি। আবার এই আলতা শব্দের ল কি আমাদের সহধ্বনি। মূলধ্বনি হচ্ছে এখানে আমাদের ল। তাহলে মূলধ্বনির পরিপ্রেক্ষিতে ওই একই ধ্বনি যদি বিভিন্ন পারিপার্শ্বিক কারণে বা পূর্ববর্তী বা পরবর্তী কোনো বর্ণ বা ধ্বনির প্রভাবে সে যদি তার উচ্চারণ স্থানটাকে ভিন্নতর নিয়ে গিয়ে পৌঁছায়, তাহলে সেই ভিন্ন ভিন্ন স্থানে উচ্চারিত প্রত্যেকটা ধ্বনি হবে এখানে আমাদের সহধ্বনি। আর যে লটাকে আমরা দেখতে পাচ্ছি, সেই ল হচ্ছে এখানে আমাদের মূলধ্বনি। যেভাবে আমরা একটু আগেই দেখে এসেছি যে মূলধ্বনিগুলো কোনগুলো, যে ল মূলধ্বনি, যাকে ভাঙানো বা ব্যাখ্যা করা যায় না। এখন দেখি যে এটাকে আসলে কিভাবে ধ্বনি বিজ্ঞানের ভাষায় লিখতে হয় বা বর্ণনা করতে হয়। প্রথমে লিখি আমরা ধ্বনি মূল বা মূলধ্বনি, এরপর রয়েছে আমাদের সহধ্বনি, এরপর রয়েছে আমাদের উচ্চারণ স্থান। তাহলে এই তিনটা বিষয় খুব ভালো করে একটু বুঝতে হবে। প্রথমে একটি আমরা মূলধ্বনি নিয়ে নিই। মূলধ্বনি কি? মূলধ্বনি নিলাম দন্তন্য। মাথায় রাখতে হবে, দন্তন্য যদি মূলধ্বনি হয়, তাহলে এই ধ্বনিতাত্ত্বিক ব্যাখ্যা দিয়ে বা ধ্বনিতাত্ত্বিকভাবে এই মূলধ্বনি লেখার নিয়ম হচ্ছে স্ল্যাশ চিহ্নর মাঝখানে। স্ল্যাশ চিহ্নের মাঝখানে আপনি যে বর্ণটি লিখবেন সেটিকে মূলত মূলধ্বনি বা ধ্বনি মূল হিসেবে চিহ্নিত করা হবে। এরপর রয়েছে আমাদের সহধ্বনি। সহধ্বনি লিখতে হয় থার্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে যদি দেখি যে স্ল্যাশ চিহ্নের মাঝখানে কোনো ধ্বনি রয়েছে, সেটাকে আমরা মূলধ্বনি জানবো, আর থার্ড ব্র্যাকেটের মাঝখানে কোনো ধ্বনি থাকে আমরা সহধ্বনি চিনবো। এবং দন্তন্য যে আমরা নিয়েছি, দন্তন্য থেকে শব্দ লিখি যেমন নতুন। এই নতুন শব্দে একটি ন পাওয়া গেছে, যে নটা হবে এখানে আমাদের সহধ্বনি। এই নতুন শব্দের উচ্চারণ করতে ন, নতুন, নতুন বললে তালু থেকে বা তালব্য থেকে এটি উচ্চারণ হয়।
এই কারণে আমরা উচ্চারণ স্থান লিখছি তালব্য। এরপরে আরেকটি শব্দ আছে দন্ত, দ নয় ত, দন্ত। এখানে ন রয়েছে, যে ন হচ্ছে আমাদের সহধ্বনি। এই দন্ত শব্দ উচ্চারণ হচ্ছে আমাদের ঠিক দন্ত থেকে, যেমন দন্ত ন, আর মূর্ধ থেকে হয় মূর্ধন্য ন। তাহলে এই যে নতুন শব্দের ন তালব্য থেকে, কিন্তু দন্ত শব্দের ন আসছে আমাদের দন্ত থেকে। সর্বশেষ রয়েছে আমাদের গণ্ড। এই গণ্ড শব্দের দন্ত ন আসছে কোত্থেকে আমাদের? এটি আসছে আমাদের মূর্ধা থেকে। তাহলে এখানে আমরা পাচ্ছি মূল ধ্বনি বা ধ্বনি মূল, যাকে আমরা স্ল্যাশ এর মধ্যে রেখেছি। আর এখানে পেয়েছি আমরা শব্দগুলো নতুন, দন্ত, গণ্ড। এই শব্দগুলো যে ন রয়েছে, এই ন গুলো পূর্ববর্তী ধ্বনি বা পরবর্তী ধ্বনির কারণে কিংবা পারিপার্শ্বিক কোনো চাপে তারা তাদের আসল জায়গা থেকে উচ্চারিত না হয়ে কখনো কখনো তারা ভিন্নতর জায়গা থেকে উচ্চারিত হয়ে থাকে। আর যখনই তারা মূল জায়গা থেকে বেরিয়ে এসে ভিন্নতর কোনো জায়গা থেকে উচ্চারিত হচ্ছে, সেই উচ্চারণ স্থান অনুযায়ী সেগুলোকে আমরা নামকরণ করছি। আর সেই ধ্বনিগুলোকে বলা হচ্ছে এখানে আমাদের সহধ্বনি। আর এরপর রয়েছে আমাদের উচ্চারণ স্থান। আশা করি এখানে যে সহধ্বনি নিয়ে কথা বলছি, যে সহধ্বনি বলতে আমরা কি বুঝি, কাকে বলে, সহধ্বনি লিখার যে ধ্বনিতাত্ত্বিক তার যে ব্যবহার, সেটাও কিন্তু আমরা এখানে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের এটি আর ভুল হওয়ার কোনো চান্স থাকার কথা না। এখন আমরা দেখি